ফেসবুকে লাইভে এসে ভিক্ষা শুরু করলাম যে কেউ আমাকে ভিক্ষা দেন, আমার হাজবেন্ডে বাঁচান। লাইভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সংবাদ পাইছি ও মারা গেছে। Oh my God. সে আমারে কইছিল যে তুমি যাও, বাড়ি যাও, বাইক বিক্রি করে টাকা আনো, আমি মরতাম না, আমি তোমার কই রেখে যাম, আমি ছাড়া তো তোমার কেউ নাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমারও বলে যে আমার একটু জড়ায় ধরবা। আল্লাহ, আমার লাস্ট কথাগুলো মনে হলে ভুলতে পারি না। আমারে বলে এদিকে আসো, বলে তুমি টাকা কই পাইছো? আমি বললাম যে আমার কানের দুল বন্ধক দিয়ে আনছি। বলে ও আল্লাহ, বলছি যে এই বাইকটা বিক্রি করে দেই। সে তার বাইকটা নিজের সন্তান যেমন আদর করে না, এরকম আদর করতো। বলে যে বিক্রি করো, কিন্তু 1 লাখের নিচে বিক্রি করো না। তখন আমি আমার শাশুড়ি বলি, আমা মানুষ থাকলে বাইক কিনতে পারো, বাইকটা বিক্রি করে দেন। উনি বলে চুপ চুপ, কথা কো না, কি আর বিক্রি করতাম, মানুষের টাকা খাইলবো, কোনো বিক্রি করা যাবো না। আর যাই করতো, যে আমার কিন্তু অনেক ভালোবাসতো, কারণ কারো কেউ যদি আমার অপমান করতো এটা কখনো সহ্য করতো না। আর সে চাইছে না আমি কিছু করি জীবনে, তার রাইখা আমি জায়গায় জন্য সে আবার বাচ্চা নিয়েছিল। পরে তার কোনো কথা নাই। আমি বারবার বলতেছিলাম যে তুমি তোমার টাকা কই বলো, ও বলে আমার টাকা নাই। তারপর আমার এই কানের ফুলটি দেখতেছেন, এই কানের ফুলটি সে আমার একটু বড় কানের দুল ছিল, ওর মধ্যে 4,000 টাকা পড়ছিল। এই কানের দুলগুলো আমি বন্ধক রাখি আমারে বললাম যে আম্মা চলেন এটা বন্ধক রাখেন, এটা নিয়েই যাই হাসপাতালে। তারপরে হাসপাতালে বের হয়েছে। আর আমার শাশুড়ি 500 টাকা না কত, 500 টাকাও নিয়ে বাড়িছে, আর কারো টাকা নেই। আমার শ্বশুরে কল দিয়েছে, শ্বশুরে বলে তো মইটা যাক, আমার কি। রিয়া, আমার বাচ্চা দুইটা দেখা রাখো, কারণ আমার বাচ্চার তুমি আর আমি সারা পৃথিবীতে কেউ নাই। পরে আমাকে বলেছে আমি শুক্রবারে তোমাকে নিতে আসবো। পরে শুক্রবার আসে না, সে শনিবারে আমাকে বলে যে তুই কি আসবি? আমি বলছি না, তুমি আগে চাকরি নেও তারপর। পরে হঠাৎ করে আমার কল দিতেছে যে তোর 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 জন্য তো টাকা ঠেকা নাই, আমার বাচ্চা দুটো দিয়ে দে, আমার বাচ্চা দুটো আমি নিয়ে যাবো। পরে আমি বলছি আচ্ছা আসো, সমস্যা নেই। পরে কয় কি রে, তোর তো চেঞ্জ কেমনে, তুই না এত ভালোবাসস, তাহলে এই বাচ্চাদের দিয়ে দিবি কে? আমি কইছি নিয়ে যাও, সমস্যা কি। তারপরে হে নিতে আইসে, নিতে বলে যে 2টা বাচ্চাই দিয়ে দেবো মারে। বলছি না, একটা নেও, একটা ছোট মানুষ, অনেক ছোট, সে ফিটারও খায় না, তুমি ওর নিতে পারো না। ও বলছে যে না, আমার 2টাই লাগবে। পরে আমি বলছি যে তাহলে তুমি নিয়ে যাও। বলছে না, তুমি আয়ো। এখন আমার আম্মা কয় যে না, নিতাম না, সে ভালো হোক তারপর। পরে সে অনেক জোরাজোরি করতেছে, পরে আমি যাই না। পরে আম্মারে এত খারাপ গালিগালাজ করতেছে, আম্মা তো কইছে লাউড বাড়াই দিয়ে, আমি তো কমাইতে পারতেছি না। পরে অনেক খারাপ গালিগালাজ করতেছে। আম্মা তখন দাউলিয়ে বাড়াইছে। আম্মা কইছে যে দাওটা দেখছো, দাওটা দে মুখের মধ্যে কুবাই, মুখের বাসা ঠিক কর। আর বাচ্চা নিতে আইসস, বাচ্চা নিতে আইবে, তুই বড়টা নিতে পারবি, বড়টার বয়স 7 বছর, ছোটটা তো নিতে পারবি না। সে আবার সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চাদের নিতে আইছিল কেন, তার মা পোলাও মাংস রান্না করছে যাতে একসাথে বসে খায়। এখন আমার দোষ, আমি কেন গেলাম না ওই দিনকে। ও
আমার নিতে এসে আমি গেলাম না, কারণ আমি ও যখন চলে গেছে আমি আমার শাশুড়ির ফোন দিছি, আম্মা অনেক পাগলামি করতেছে। আমার শাশুড়ি বলে চুপ করে থাকো, কিছু হইব না। কারণ কি করবা তুমি, আইবো নাকি? তুমি তো আই পড়বো। আমি বলছি না, আইতাম না, ভালো হোক। আমার একটু লজ্জা লাগছিল যে আমার শাশুড়ি তোমার কইছে যে তুমি আয়ো না, তুমি নির্লজ্জ, বলছে আয়ো না। পরে আবার আমার ননদরে ফোন দিছি, আপনার ভাই পাগলামি করতেছে, আমি কি করতাম? ও বলে যে তোমার ইচ্ছা, কিন্তু আমার মন বলে তোমার একটা শিক্ষা দেওয়া উচিত। তারপর ও গেছে গা 12 বাজে, আমাকে লাস্ট SMS দিছে, দেখ আমি পুরো মাংস খাইতেছি, তুই খাইতে পারলি না। তারপর আমি অনেক কল দিছি, কল ধরে না। সকালবেলা 9টার থেকে কল দিছি, 6টা থেকে কল দিছি, ধরে না। 9টা বাজে আমার শাশুড়ি কল দিচ্ছি যে আমার কই, ফোন ধরে না। বলে তো ফোন ধরতো না, ঘুমাইতেছে, জানোই তো অনেক ঘুমা, ফোন দিও না, আমি কাজ করতেছি। তারপর আমি অনেক কল দিই, কল ধরে না। সন্ধ্যাবেলায় আমার মন অনেক অস্থির, অনেক খারাপ লাগতেছে, আমি বারবার SMS করতেছিলাম, SMS এর রিপ্লাইও নাই। তারপর আমার একটা কল দিছে, বলে তুই আইলি না, আমার শাশুড়ি কইতেছে তো মনে হয় আর নাই। তো আমি গেছি, আমার দেখা না ও এমন ভাবে তাকাইছে যে একটা বাচ্চা মানুষ যেমন আপন মানুষ দেখলে তাকাই ও। তারপর আমার ওই লাইভের মাধ্যমে টাকা হয়েছিল আমার, ওই সময় মনে আমার অনেকেই হেল্প করছিল, মনে আমার এরকম 17-18 হাজারের মতো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। পরে মানুষ আর কি দিছিল বিকাশে এরকম। পরে ওই টাকা দিয়া লাস্ট আমরা বাড়িতে আনার পরে জানি না কেন কি কয়, পোস্টমর্টম কয় হয়তো, ওইটা করা হয়েছে। তার রিপোর্টে কিন্তু সবকিছু বলা আছে যে ওভারডোজের কারণে সে মারা গেছে। বোন, কি নাম আপনার? আমার নাম রিয়া। চোখে জল কেন? আসলে আমার হাজবেন্ড মারা গেছে 8 মাস হয়েছে। আমাকে ওরা বাধ্য করেছে ফেসবুকে ভিক্ষা করার জন্য। আমি আরো ভিক্ষা করতাম, কিন্তু বাচ্চা থাকতো। বাচ্চা কাচ্চা আছে আপনার? হ্যাঁ, আমি বলি, আমি 2018 সালে SSC পরীক্ষা দিই, তখন আমার হাজবেন্ডের সাথে দেখা। হ্যাঁ। তো পরীক্ষার লাস্ট টাইম তার সাথে আমার ফেসবুকে কথা হয়। তারপর ও আমাকে কোনো প্রেম বা কিছুই বলে না, ও বলে যে তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বেশি দিনের রিলেশন না, 15 দিন হবে এরকম। পরে তার সাথে আমি আর কি চলে যাই বাড়িতে, কারণ না বলে ও কারো কিছু বলে না, আমিও কিছু বলি না। তারপর যখন জায়গা তো কোনো বাড়ি থেকে আর কি মানে না, পরে না মানার কারণে ও বললো যে চলো আমরা বাচ্চা নেই, প্রথমেই বাচ্চা নেই, তাহলে হয়তো বা মাইনা নিব। তাও আবার তার শর্ত ছিল, যদি ছেলে না হয় তাহলে কিন্তু তোমাকে তালাক দেব, এরকম কথা। হ্যাঁ, ভালো আসতো অনেক, তারপরও তারও বয়স কম ছিল, আমি তারও কিছু বলি না, এরকম বলতো। তারপর যখন আমার বাচ্চা 3 মাস পেটে, তখন সে অনেক মারতো আমাকে, হয়তো ওইটা তার কেন মারতো আমি জানি না। পরে আমার মা যখন শুনছে, তখন আমার বলে যে যাওয়া রয়েছে, এই ছেলে সংসার করা লাগবে না, তুমি চলে আসো। তখন 3 মাস তখন আমাকে বলে যে এই মানে ডাক্তারের কাছে যাই, যে বাচ্চাটা ফালাই দাও, সংসার করা লাগবে না। কারণ মা তো আমার মাও তো এর থেকে বেশি কষ্ট সহ্য করছে। তো পরে ডাক্তার বলে যে বাচ্চা ফাললে আর বাচ্চা নাও হতে পারে, কেন বলছে জানি না, আল্লাহ ওনার ভালো করুক। পরে আমার থানাত নিয়ে যায় আমারে। পরে থানার আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের কি কাবিনের ফটোকপি আছে? আমি বললাম যে আমাদের কাবিনই নেই। তাইলে বিয়েটা কেমন হইলো? বিয়েটা শুধু মুখ দিয়ে হয়েছে, আর ও কিছু কাগজ টাগজ দেখাইছে আমারে, আমি তো বুঝি নাই, তখন তো বয়স কম ছিল আমার। মুখ দিয়ে বিয়ে হয়েছে মানে? মুখ দিয়ে বলতে ওই কি বলে, হুজুর দিয়া যে বলে, এইটা আর কি। পরে হয়েছে
আহ, ও হুজুর দিয়ে বিয়ে করেছে, ও আমার কিছু কাগজ দেখাইছে, বলছে এটাই কাবিল। তখন আমি তো এত বুঝি না। পরে পরে যখন থানায় যাই, থানায় তখন বলে যে তুমি কি এই ছেলের সাথে নিজের ইচ্ছায় গেছো নাকি তোমাকে জোর করে নিছে? আমি বলছি আমি নিজের ইচ্ছায় গেছি, আর আমি তার সংসার করতেছি। তখন আম্মা একটা মানে কিসের মধ্যে পড়ে গেল না। পরে আমি আমার ফালাই দিয়ে আমি ওর সাথে আবার চলে গেছি। তখন কি থানা থেকে নতুন করে আপনাকে কাগজ করে দিল? না না, কিছুই করে দেয় নাই, কাবিন টাবিন কিছুই করে ওনার কোনো গুরুত্বই দেয় নাই, বলছে যে যেহেতু আপনি চলে যেতে চাচ্ছেন, কে হ্যাঁ, বলবে আর তারা? তারপর তখন আবার আমরা চলে আসি। তখন তখন যা সব কিছু ঠিক ছিল, বাট তার একটা কথা ছিল, যদি ছেলে না হয় তাহলে আমাকে রাখবে না। আবার তার বাড়ি থেকে কয়দিন পরে পরে মানুষ পাঠায়, তো আমি শুনছি, but আমি শিওর না। তবে মানুষ এসে বলতো তোমার শাশুড়ি বলছে ছেলেরা ভালো না, ও দাদা 5টা বিয়ে করছে, তুমি এই বাচ্চাটা ফালাই দাও, টাকা পয়সা আমরা দিব। তখন আমি না করি যে না, আমি এই বাচ্চা ফালবো না। তখন আমার বড় ছেলে হয় 2018 সালের ডিসেম্বরে। তখন ও ছেলে হওয়ার পরে সবাই খুশি, মাইনা নেই। মাইনা নেওয়ার পরে 23 দিনের দিন আমি ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে সব ঠিকঠাক। হঠাৎ করে যখন 3 মাস যখন, তখন আমি যে রুমে থাকতাম, এই রুম 2-3 রুম পরে আমার শাশুড়ি থাকতো, আমি শুধু একা এই রুমে থাকতাম। একজন পুরুষ মানুষ যদি শয়তান হইতো, তাহলে শয়তানের পা শুনছি বাঁকা, আবার শয়তানে তো লুঙ্গি পরে না, আবার জুতা পরে না। তো আমাকে ডাকতেছে রিয়া, 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 এমনি আমার ডাকতেছে। পরে আমি শিওর হওয়ার জন্য বারবার তাকাই দেখছি, যে পরে দেখলাম এটা মানুষ। পরে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, যে কে লুক তুলে দিছে এটা আমি জানি না। তবে আমার হাজব্যান্ডে বলছে এটা আমার বাবা মার কাজ হতে পারে, যেহেতু তোমাকে পছন্দ করে না। এখন আমি জানি না, আবার এলাকার মানুষও বলছে এটা তোমার শ্বশুর শাশুড়ির কাজ হইতে পারে। পরে যখন আমার শ্বশুর শুনে, সকালবেলা আমি যদি মিথ্যা বলি, সকালবেলা আমি বলি আব্বা আসসালামু আলাইকুম, উনি আমাকে এমন এক গালি দেয়, কি বলবো, আমি গালি বলতে পারতেছি না। তখন নোংরা বাসায় একটা গালি দেয় আমারে, আমি গালিটা বলতে পারতেছি না, যদি অনেক খারাপ। উনি বলে তোর খবর আছে। তখন আমার অনেক খারাপ লাগে যে শ্বশুর এমন গালি দেয়। পরে আমি বলি যে তোমার বাবা এমন গালি দিচ্ছে কে, তুমি দিতে পারো, তোমার বাবা কেন আমার এরকম গালি দিবে? পরে এইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে আমার শ্বশুর আমাকে মারতে গেছে। তো আমি মারতে যখন পারছে না, উনি আমার গলা থেকে বাবা উন্না টান দিয়ে হাতের মধ্যে পেঁচাইছে। তখন আমার উন্না নাই, কিন্তু উনি আমার তবু আসতেছে মারা লাগিয়া। পরে আমার গামছা ছিল, আমি গামছা দিয়া এভাবে ঢাইকা দৌড় দিছি। উনি আমাকে সারা এলাকা দৌড়েছে, একটা লুক আসে নাই আমাকে সাহায্য করার জন্য, বাঁচানোর জন্য। তারপর আমার একটা চাচা শ্বশুর, আমার থেকে বয়সে 2-3 বছরের ছোট হবে, ও কইছে যে এরকম কেন করতেছেন, এটা বাড়ির বউ, সম্মান আছে। পরে তারপরে আমার একটা দাদা শ্বশুর আগে যায়, যাওয়ার পরে উনি হচ্ছে যে সব কিছু সামলায় আর কি। তো সব ঠিকঠাক ছিল। পরে আবার হঠাৎ করে আমার হাজব্যান্ডে শুনছিলাম বিয়ের আগে তো তো উনি আবার নেশা শুরু করে, প্লাস খেলা শুরু করে। তো আমি জানতাম বিয়ের আগে সে জুয়া খেলে, নেশা করে, আমার তাতে কিছুই আসে যায় না, কারণ কারণ আমি তাহলে অনেক ভালোবাসতাম, ভালোবাসে বলছি, এখন তো কিছু করার নেই। তারপর সে মানে আপনার স্বামী করতেছে, জব করতেছে, এটাতে আপনার কোনো অসুবিধা নেই? না, কারণ 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 কি জানেন, আমার বাচ্চা পেটায় পড়ছে। আহ, প্রথম যখন যখন জানতাম আমি যে সে খেলে, আমি বিশ্বাস করতাম না। পরে যখন জানছি, তখন আর আমি চাইছি না যে খেলুক, তাও থাকুক, আমার জীবনে থাকুক। এখন আমি চাই না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক। তখন আমি চেষ্টা করলাম যে সংসারটা টিকা থাকুক। তারপরে সে আমাদের অনেক মারামারি হইতো। এই যে হাতে একটা দাগ, ওই দাগটা হয়েছিল, সে আমার মারি নিয়ে গালি দিছিল, খারাপ কিছু বলছিল আমাকে মারি নিয়ে। তখন ও অনেক গালি দিতেছে আমার মারি নিয়ে, বাজে কথা কইতেছে। পরে আমি মাথা ফাটাইছি আর হাত কেটেছি, তবু থামে না। পরে হাতে রক্ত বাড়িতেছে, পরে থামছে। আপনাকে মারতো কেন? মারতো কেন, ওর অনেক দোষ, হয়তো আমার দোষ ছিল, কারণ ও আমার বিয়ের পর আমার 3 মাস বন্দি করে রাখছে রুমের ভিতরে, যে কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না, এরকম কিছু বলতো সব সময় আমাকে। তো
তো এটা হয়তো বা তার ভালোবাসা ছিল, এটা ভালোবাসা ছিল? হতেও পারে, কারণ ও রুমে চাইছে 3 মাস না। বন্দি করে রাখা বউকে কারোর সাথে কথা বলতে না দেওয়া, এটা ভালোবাসা? এটা আমার কাছে ভালোবাসা কেন? ও ও হয়তো বা চাইছে না আমি কারোর সাথে মিশি, কথা বলি, ওইটা। তারপর তারপর আমি আবার সেকেন্ড বাচ্চা নিলাম। ও বললো যে আমি সব বাদ দিয়ে দেম, নিঃশ্বাস যা আছে সব বাদ দিয়ে দেম, তুমি শুধু আরেকটা বাচ্চা নাও। পরে আমি আরেকটা বাচ্চা নিলাম, কিন্তু বাচ্চা নেওয়ার এইটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বাচ্চা নেওয়াতে ও আরো বেশি রকম নেশা করতো। কিরকম? যেমন আগেই আমার বলতো তোর এখন এক বাচ্চা, এখন তুই যাইবি, কিন্তু 2 বাচ্চা হলে তো তুই যাইতে পারবি না, তার এরকম একটা কথা ছিল। তখন যখন 2 বাচ্চা, যখন 7 মাস, তখন থেকে অনেক বেশি, তখন আমি বুঝতাম না, ও সারা রাত ঘুমাইতো না, সজাগ থাকতো। আমি বলতাম ঘুমাও না, কেউ বলতো যে টেনশন, এরকম কিছু বলতো। এই ঘুমানো লয়ে অনেক ঝগড়াঝাটি হইতো কিসের আমাদের। টেনশন? আর বলতো না, শুধু তার চিন্তা ভাবনা ছিল সে বড়লোক হয়ে যাবো এরকম, আর চাকরি করবো না। খেলে বড়লোক হবে? না, কিছুই মোবাইলে খেলে, বাট আমি দেখছি না কখনো তারে। আমি আমি নিজে দেখছিলাম একবার হাতে হাতে কি একটা জোয়া, ওটা আমি দেখছি না কখনো, আমি শুনছি কিন্তু আমি দেখিনি কখনো। আর হচ্ছে যে ওই ও যখন নেশা, চাকরি করতো কি? চাকরি তো সে করতো, কিসের চাকরি করতো? ওই ওই একটা এমসি বাজার মাওনা, ওইখানে একটা সে মেকানিক্যালে চাকরি করতো, বেতন ছিল 30,000 টাকা, ভালোই চলছিল সব কিছু। তখন 7 মাস যখন ওইখান থেকে ঝামেলা শুরু, ও নেশা করা শুরু করছে। তো আমারে বললো যে একটা আছে একটা ব্যবসা, ওই ব্যবসা করলে তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়, একটার দামই 350 টাকা এরকম। হ্যাঁ। তখন ওই ওই আমাকে বললো যে এখন আর চাকরি করা দরকার নাই, আমরা এরকম বড়লোক হয়ে যাই। তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমি অনেক চেষ্টা করছি তার বাধা দেওয়ার লাগে, সে আমার মানবো না, সে কথা শুনবো না। কিসের ব্যবসা? এটা একটা বড়ির ব্যবসা, ব্যবসা করবো, কিন্তু এইটা ঢুকাইছিল তার বন্ধু বান্ধবরাই। আপনার হাজবেন্ড ব্যবসা শুরু করলো? হ্যাঁ, তবে খুব বড় না, ছোটখাটো আর কি। আমি একবার দেখছিলাম এতগুলা, মানে এটা কতটুকু আমি বুঝি না। ও কি করতে, একটু একটু করে বিক্রি করতো আর কি। ও চাকরিটা ছাড়ে দিব বললো। ওর চাকরি ছাড়ার মেইন একটা বিষয় কারণ হয়েছে ও চাকরি ছাড়তো না। একটা ছেলে তার কাছ থেকে 50,000 টাকা নিছে। এই ছেলেটা আমার প্রথম থেকে আমাদের লাইফটাই নষ্ট করে দিচ্ছে, নাম রনি। এই ছেলেটা সবচেয়ে বড় ডিলার। এই ছেলেটা ওরা কইছে যে তুই আমাকে 50,000 টাকা দে, তোকে আমি কেমনে কেমনে লাভ, আমি এত কিছু বুঝি না। পরে ওর ওর লুবে পড়ে এমন করছে। তারপর হচ্ছে যে 7 মাস থেকে পরে যখন আমার সিজার হইব, 7 মাসে লাস্টে দেওয়া, কারণ আমার একটা সমস্যা হয়েছিল, এই জন্য আমার সিজার করতে হয়েছে। সিজার করতে গেছি, সিজারের 3 দিনের মাথায় আমি অনেক খারাপ একটা সংবাদ পাই। আমার মা হয়েছে যে তার কাছে যায়, সে বলে যে আমার কাছে আসেন, আমি আপনাকে কিছু বাজার করে দিই, রিয়ার কিছু লাগবে এগুলো নিয়ে যান। তারপরে যখন বাজার টাজার করে দেয়, সে অনেক বড় একটা বেয়াদবি করে আমার মায়ের সাথে। তো এই বেয়াদবিটা বলার মতো না। আমি কি বেয়াদবি করে? এটা আমি বলতে পারবো না, এটা অনেক বড় বেয়াদবি, এটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। গালি দেয়? অনেক জঘন্য কিছু। তারপর তার মাথা ঠিক ছিল না। তারপর আমার মা আমারে বলে যে ক্রাইম দেখছিস কখনো? বলছি হ্যাঁ দেখছি তো। ওরা বলে যে যে তুই তুই আমার কেন পাঠাইলেন? তারপর আমি যখন সংবাদটা পাই, আমি একদম দাঁড়ানো ছিলাম না, আমি একদম মাটিতে পড়ে আমার সিজারের শিলিগুলো মনে হচ্ছে ফাইটটা রক্ত বাড়া শুরু করে। আমি অনেক কষ্ট পাইছিলাম। তোর মায়ের গায়ে হাত তুলছে তার মানে? তারপর তারপর আম্মা আমার বলে যা হওয়ার হয়েছে, অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে যারা থাকে এভাবে, তুই আর যাইস না। আমি অনেক ভাবলাম যে আমার মায়ের সংসার টিকছে না, আমার নানুর কষ্ট, আমি চাই না যে আমার কিছু হোক। তারপর আমি আম্মার পায়ে ধরে কান্না শুরু করলাম যে মা হ্যাঁ এই জঘন্য কাজ করছে, যদি আর এর থেকেও জঘন্য কাজ করতো তারপর আমি তারা ক্ষমা করে দিতাম। আম্মা আমারে তখন মানে রাগ করে আমার মুখের মধ্যে স্যাপ দিছে যে তুই এত খারাপ, আমি এলে কখনোই সংসার করতাম না। আমি যে আম্মা তুমি তোমার জামাই নাই, আমি চাই না যে আমার এরকম কিছু হোক।
আপনার শ্বশুর আপনার গায়ে হাত তুলতেছে, আপনার স্বামী আপনার মার সঙ্গে খারাপ কিছু করতেছে, তারপরেও আপনি সংসার করতেছেন, আপনার স্বামী ব্যবসা করতেছে, প্রত্যেক দিন মারতেছে, জুয়া খেলতেছে, তো অনেক ভালোবাসা আপনার স্বামীর প্রতি। তারপর সে আমাকে ভালোবাসতো। পরে কেমনে ভালোবাসতে বলেন তো? ভালোবাসতো বলতে ও ও কারোর সাথে মিশতে দিত না। ও ও ভালোবাসতো, এই ভালোবাসা আমি আপনাকে কেমনে বোঝাবো, কিন্তু ভালোবাসতো। ধরেন আপনাকে প্রতিদিন মারতো, আপনাকে মিষ্টি দিত না কারোর সঙ্গে, আবার কেউ যদি আমাকে কিছু বলতো তাইলে সে প্রতিবাদ করতো যে আমার বউরে আমি বলবো, কেউ বলতে পারবে না, এইটাই শুধু সে মারবে আর কেউ হ্যাঁ মারতে পারবে হ্যাঁ, না। এই এই দিকটা তার সবচেয়ে ভালো। বাহ। তারপর সমস্যাটা কখন শুরু হইলো, যখন আমার বাচ্চা আমি মাইনা নিচ্ছি, ওইটা আমার আমার মনে বলে যে এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, যে আমি সে এত বড় অপরাধ করার পরও আমি তাকে মাইনা নিছি যে তোমার কিছুই হয়েছে না, আমি তোমাকে মাফ করে দিছি। আমার আফসোস হয়েছে যে সে এত বড় ভুল করার পরও সে অনুতপ্ত ছিল না। আমাকে যখন নিতে এসে সে গান গাইতেছে। আসলে হয়তো তার মাথা ঠিক ছিল না। আমি বললাম তুমি অনুতপ্ত না, বললো যে অনুতপ্ত কিসের জন্য, আমি কি করছি, আমি কি সজ্ঞানী কিছু করছি, আমি হয়ে গেছে, মাপ চাইছি, শেষ, আমি তো কিছু করি নাই। তারপরে যখন আমার বাচ্চা, ছোট বাচ্চা 3 মাস, ও বললো যে আমি আর চাকরি করবোই না। আমার থেকে 50,000 টাকা নিছে, এই 50,000 জন্য আমার খারাপ লাগতেছে, কেন নিল, আমি ওদেরকে এত একসাথে চলি, ও আমার টাকা নিল কে, এখন আমি ব্যবসা করবো, ব্যবসা করে বড় লোক হয়ে যাবো। তারপর তারপর বাড়িতে এসে পরে, বাড়িতে আসার পরে অনেক ঝামেলা ঝামেলা, যেমন শাশুড়ি শ্বশুর সবাই অনেক কথা কয় যে চাকরি করে না, এমনি বউয়ে থাকে, আর আমি অনেক কাজ করতে পারি না, যেমন আমি আমার হাঁপানি আছে, আমি একসাথে অনেক বেশি কাজ করতে পারি না, আমার কাজ করে অভ্যাস নাই, ওই নিয়ে অনেক কথাটাতে কয়। আবার কয় আবার কয় না, কিন্তু ওই তারে অনেক কথা কয়, যেমন আমার সামনে যদি আমার স্বামীরে বলে যে চাকরি করে না, এইটা সেটা বাদে মা, তখন আমার তো খারাপ লাগে, তখন আমি তার সাথে অনেক জ্ঞানে জ্ঞানে করি যে চাকরি কেন করো না। ও আমাকে বলছিল যে চাকরি তো আমি করবো না, বাচ্চা থাকতে আর করবো না, মরলে পরে। তারপর কি বড়লোক হয়ে যায় ব্যবসা করে? ব্যবসা করে বড়লোক হয়ে, আমি জানি না, সে বলছে যে বড়লোক হয়ে যাবে, কিন্তু কিছুই না, আরো অধঃপতন হয়েছে। পরে একদিনকে আমার অনেক রাগ উঠছে, আমি প্রায় যাইতাম গা, কারণ মারামারি ঝগড়াঝাটি এইসব, সারা রাত বাড়িতে আসতো না। আর আমিও নিজেও অগমা থাকতাম, কারণ সে বাড়িতে আসতো না, আমার টেনশন হইতো যে কেন আসে না, কেন আসে না। পরে ওই কি, মানে সারা রাত বাইরেও থাকতো? হ্যাঁ হ্যাঁ, ওই 3 মাসের ভিতরে আমার 10 দিনও বাড়িতে আসছেন, খালি রাত্রেবেলা বাইরে থাকতো, আর প্রচন্ড শুকায় যেত, আর রাত্রেবেলা ঘুমাইতো না, এরকম তার কাহিনী। কাহিনীও এরকম হইতো। পরে হয়েছে ওই একদিন কি করছে, আমি রাগ করে গেছি বাড়ির, যে তুমি যতদিন চাকরি না করবা ততদিন আমি যাইতাম না। তো আমার শাশুড়ির সাথে কিন্তু আমি পরামর্শ করে গেছি, প্রত্যেকটা কথার প্রমাণ আছে, আমি যা বলতেছি একটাও মিথ্যা না। ওনারা আমি বলছি যে আমার চাকরি করে না, চাকরির সুযোগ আইতেছে, তে করে না, তে কাজ করে আমি যাইগা, চাকরি করে পরে আইবা। আমার শাশুড়ি করে তুমি তো বেহায়া, তুমি তো বেহায়া, যাও গা আবার আয় পড়ো। আমি হইলে আইতাম না, শাস্তি দিয়ে পরে আইতাম। আর এক কাজ করবা, এবারে গেলে ভিডিও কলে কথা কইবা না, বাচ্চাদের দেখাইবা না, একদম টোটাল অফ করে দিবা। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে বাড়ি যেয়ে আমি ব্লক দিছি, ব্লক দিয়ে আবার 2 মিনিট পরে খুলছি, খুললে আমি এমন কল দিছি, কল ধরছে না, না ধরে আমার মেশিন ছিল যে এই সেলাই মেশিন, ওইটা বাইঙ্গা গুঁড়া গুঁড়া করে আমার ছবি দিছে, তো তুই গেছিস না, এই দেখ বাইঙ্গেলছি, এরকম। পরে পরে আমাদের কথা একদম নর্মাল ঠিকঠাক। পরে সে মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে বলে, আপনারা নিতে আসে নাই? না নিতে আসে নাই, বলছে যে নিতে আসবো কিন্তু আসে না। আমাকে বলে যে রিয়া আমার বাচ্চা 2টা দেখা রাখো, কারণ আমার বাচ্চার তুমি আর আমি সারা পৃথিবীতে কেউ নাই। পরে আমাকে বলে যে আমি শুক্রবারে তোমাকে নিতে আসবো। পরে শুক্রবার আসে না, সে শনিবারে আমাকে বলে যে তুই কি আসবি, আমি বলছি না, তুমি আগে চাকরি নেও তারপর। পরে হঠাৎ করে আমার কল দিতেছে যে তোর 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 জন্য তো টাকা ঠেকা নাই, আমার বাচ্চা 2টা দিয়ে দে, আমার বাচ্চা 2টা আমি নিয়ে যাবো। পরে আমি বলছি আচ্ছা আসো, সমস্যা নেই। পরে কই কি রে, তোর তো চেঞ্জ কেমনে, তুই না এত ভালোবাসস,
তাহলে এই বাচ্চাদের দিয়ে দিবি কে? আমি কইছি নিয়ে যাও, সমস্যা কি? তারপরে হে নিতে আইছে, নিতে বলে যে 2টা বাচ্চাই দিয়ে দেবো মারে। বলছি না, একটা নেও, একটা ছোট মানুষ, অনেক ছোট, সে ফিটারও খায় না, তুমি ওর নিতে পারো না। ও বলছে যে না, আমার 2টাই লাগবে। পরে আমি বলছি যে তাহলে তুমি নিয়ে যাও। বলছে না, তুমি আয়ো। এখন আমার আম্মা কই যে না, নিতাম না, সে ভালো হোক তারপর। পরে সে অনেক জোরাজুরি করতেছে, পরে আমি যাই না। পরে আম্মারে এত খারাপ গালিগালাজ করতেছে, আম্মা তো কইছে লাউড বাড়াই দিয়ে, আমি তো কমাইতে পারতেছি না। পরে অনেক খারাপ গালিগালাজ করতেছে, আম্মা তখন দাউলিয়ে বাড়াইছে, যেটা সত্য কথা। কাহিনী আসলে এখান থেকেই শুরু। আম্মা কইছে যে দাওটা দেখছো, দাওটা দে মুখের মধ্যে কুবাই, মুখের বাসা ঠিক কর। আর বাচ্চা নিতে আইসস, বাচ্চা নিতে আইবে, তুই বড়টা নিতে পারবি, বড়টার বয়স 7 বছর, ছোটটা তো নিতে পারবি না। পরে সে গেছে গিয়ে কইতেছে আজকে তোর করাম। তারপরে 12টা বাজে ও আমাকে SMS দিছে, তুই তো আইলি না, এই দেখ আমি পোলাও মাংস খাইতেছি। সে আবার সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চাদের নিতে আইছিল, কেন তার মা পোলাও মাংস রান্না করছে যাতে একসাথে বসে খায়। এখন আমার দোষ, আমি কেন গেলাম না ওই দিনকে। ও আমার নিতে এসে আমি গেলাম না, কারণ ও যখন চলে গেছে আমি আমার শাশুড়ির ফোন দিছি, আম্মা অনেক পাগলামি করতেছে। আমার শাশুড়ি বলে চুপ করে থাকো, কিছু হইব না। তখন কি করবা তুমি, আইবো নাকি? তুমি তো আই পড়বো। আমি বলছি না, আইতাম না, ভালো হোক। আমার একটু লজ্জা লাগছিল যে আমার শাশুড়ি তোমার কইছে যে তুমি আয়ো না, তুমি নির্লজ্জ, বলছে আয়ো না। পরে আবার আমার ননদরে ফোন দিছি, আপনার ভাই পাগলামি করতেছে, আমি কি করতাম? ও বলে যে তোমার ইচ্ছা, কিন্তু আমার মন বলে তোমার একটা শিক্ষা দেওয়া উচিত। তারপর ও গেছে 12টা বাজে, আমাকে লাস্ট SMS দিছে, দেখ আমি পুরো মাংস খাইতেছি, তুই খাইতে পারলি না। তারপর আমি অনেক কল দিছি, কল ধরে না। সকালবেলা 9টার থেকে কল দিছি, 6টা থেকে কল দিছি, ধরে না। 9টা বাজে আমার শাশুড়ি কল দিচ্ছি, যে আমার কই, ফোন ধরে না। বলে তো ফোন ধরতো না, ঘুমাইতেছে, জানোই তো অনেক ঘুমা, ফোন দিও না, আমি কাজ করতেছি। তারপর আমি অনেক কল দিই, কল ধরে না। সন্ধ্যাবেলায় আমার মন অনেক অস্থির, অনেক খারাপ লাগতেছে, আমি বারবার SMS করতেছিলাম, SMS এর রিপ্লেও নাই। তারপর আমার একটা কল দিছে, বলে তুই আইলি না, আমার শাশুড়ি কইতেছে তো মনে হয় আর নাই। তো আমি গেছি, আমার দেখা না ও এমন ভাবে তাকাইছে যে একটা বাচ্চা মানুষ যেমন আপন মানুষ দেখলে তাকাই, ও আর যাই করতো, যে আমার কিন্তু অনেক ভালোবাসতো। কারণ কেউ যদি আমার অপমান করতো, এটা কখনো সহ্য করতো না। আর সে চাইছে না আমি কিছু করি জীবনে, তার রাইখে আমি জায়গায় জন্য সে আবার বাচ্চা নিয়েছিল। পরে তার কোনো কথা নাই। আমি বারবার বলতেছিলাম যে তুমি তোমার টাকা কই বলো, ও বলে আমার টাকা নাই। তারপর আমার এই কানের ফুলটি দেখতেছেন, এই কানের ফুলটি সে আমার একটু বড় কানের দুল ছিল, ওর মধ্যে 4,000 টাকা পড়ছিল। এই কানের দুলগুলো আমি বন্ধক রাখি, আমারে বললাম যে আম্মা চলেন এটা বন্ধক রাখেন, এটা নিয়েই যাই হাসপাতালে। তারপরে হাসপাতালে বের হয়েছে, আর আমার শাশুড়ি 500 টাকা না কত, 500 টাকাও নিয়ে বাড়িছে, আর কারো টাকা নেই। আমার শ্বশুরে কল দিয়েছে, শ্বশুরে বলে তো মইরা যাক, আমার কি, আমার কি দিছে? কিন্তু আমি যদি মিথ্যা বলি, এই পর্যন্ত আমি সব কিছু সত্যতা দেয়, একটা মিথ্যাও নাই। সে আমারে কি দিছে, 2টা সন্তান ব্যতীত, তাও আমি কোনোদিন কইছি না, অভিশাপ দিছি। সে আমার সন্তান ব্যতীত কিছুই দেয় নাই। তারপরে হসপিটাল নিতে পারছিলেন? হ্যাঁ, হাসপাতালে নিছি। তারপরে নেওয়ার পরেও বলে যে তার ব্রেন স্ট্রোক করছে, মানে এটা শিরা রক্ত একদম জমাট হয়েছে। কারণ হয়েছে তারা খোঁজ পাইছে না, আমি তো বাড়িতে,
তারা আচ্ছা আমার প্রশ্ন হয়েছে ওনার ছেলে, ওনার বড় ছেলে, সন্তান বড় সন্তান সবচেয়ে আদরের, ওনার বড় ছেলে রুমের ভিতরে, উনি যতই কাজ করুক সারাদিন ডাক দিছে না, যখন মোটরে পানি নাই তখন কেন ডাক দিল দরজা খুল। তখন দরজা খুললে দেখে ওনার শরীরেও মানে কিছু নাই, কারণ হয়তো বা স্ট্রোক করলে মানুষ অন্যরকম হয়ে যায়। তারপরে হাসপাতালে নিয়ে গেছে, আর কারো কাছে কিন্তু একটা টাকাও বেরোয় নাই। কি করছে না, বাড়ি করছে, ওই 6 কাঠা জমি দিঘি ছিল ওটা ছুটায় মাছ ছেড়ে গেছে, কোনো কিছুই ছাড়া কেউ কিছু করে নাই, যা করছে সব করছে। তো এই কোনোদিন তার বাবা মারে অসম্মান করে নাই। আমারে কইছে তুই আমার বউ আর তোর আমি চিনি, তুই কোনোদিনও প্রতিবাদ করবি না, আমি যদি মারা যাই তুই অভিশাপ দিবি না। অভিশাপ দিব আমার বাবা মা। তারপরে চিকিৎসা যখন করায়, ও যখন মানে ওর যখন স্ট্রোক করে, আর শ্বশুরে বলে যে পারিবারিক কলহর জোরে স্ট্রোক করছে, এই মাথায় আমার জন্য চিন্তা করতে করতে এরকম হয়েছে। তা আমার প্রশ্ন হয়েছে, আমি যখন কাছে গেছি তো আমার বলে লাস্ট কথাগুলো ছিল বলে যে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমারও বলে যে আমার একটু জড়ায় ধরবা। আল্লাহ, আমার লাস্ট কথাগুলো মনে হলে ভুলতে পারি না। আমারে বলে এদিকে আসো, বলে তুমি টাকা কই পাইছো? আমি বললাম যে আমার কানের দুল বন্ধক দিয়ে আনছি। বলে ও আল্লাহ, বলছি যে এই বাইকটা বিক্রি করে দেই। সে তার বাইকটা নিজের সন্তান যেমন আদর করে না এরকম আদর করতো। বলে যে বিক্রি করো, কিন্তু 1 লাখের নিচে বিক্রি করো না। তখন আমি আমার শাশুড়ি বলি আমা মানুষ থাকলে বাইক কিনতে পারো, বাইকটা বিক্রি করে দেন। উনি বলে চুপ চুপ, কথা কো না, কে আর বিক্রি করতে, মানুষের টাকা খাইলবো, কোনো বিক্রি করা যাবো না। আমার শ্বশুর আমার ওইখানে অনেক খারাপ নোংরা নোংরা বাসায় গালিগালা শুরু করে। আমার মা খারাপ, আমি খারাপ, এইসব অনেক গালিগালা শুরু করে। পরে বলে যে টাকা কইতে আনবি আনগা। তখন আমার শাশুড়ি, তখন আমার মাথা ঠিক নেই। তো আমি আর হয়েছে যে আমার হাজব্যান্ডকে কেন বলি যে আমার ভালোবাসতো, আমার অনেক স্বাধীনতা দিছে। আমি তখন ফেসবুকে কাজ করতাম টুকটাক, তখন আমার মোটামুটি একটা পরিচয় ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে, আমার যখন বলছে যে হানতে খুশি আনতে আনগা, আমার তো জামাই, আমার তো বাচ্চা আছে, আমার কষ্ট আছে। আমি বললাম যে ঠিক আছে আমি যাই। তখন আমি বাড়িতে যাই, আমি কি করম বুঝতেছি না। আমি আমার মায়ের পা ধরছি, প্রত্যেকটা মানুষের পায়ে ধরছি, কেউ আমার টাকা দাও, আমি দিয়ে দেব, ভিক্ষা করে দিয়ে দেব, কেউ টাকা দাও, কেউ টাকা দিল না। তারপর আমি ফেসবুকে লাইভে এসে ভিক্ষা শুরু করলাম যে কেউ আমাকে ভিক্ষা দেন, আমার হাজব্যান্ডের বাসান। পরে হয়েছে যে পরে যখন সবাই যখন গফরগাঁয়ে যারা ছিল অনেক মানুষ যখন আগে আসে যে ঠিক আছে রাইসার হাজবেন্ড সমস্যা, চলো আমরা সবাই হেল্প করি, কিন্তু 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 লাইভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সংবাদ পাইছে ও মারা গেছে। Oh my God. সে আমারে কইছিল যে তুমি যাও, বাড়ি যাও, বাইক বিক্রি করে টাকা আনো, আমি মরতাম না, আমি তোমার কই রেখে যাই, আমি ছাড়া তো তোমার কেউ নাই। তারপর আমি আমার ওই লাইভের মাধ্যমে টাকা হয়েছিল আমার, ওই সময় মনে আমার অনেকেই হেল্প করছিল, মনে আমার এরকম 17-18 হাজারের মতো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। পরে মানুষ আর কি দিছিল বিকাশে এরকম। পরে ওই টাকা দিয়া লাস্ট আমরা বাড়িতে আনছি, আনার পরে জানি না কেন কি কয় পোস্টমর্টম কয় হয়তো ওইটা করা হয়েছে। তার রিপোর্টে কিন্তু সব কিছু বলা আছে যে ওভারডোজের কারণে সে মারা গেছে। এখন আমার শ্বশুরে আমারে বলে যে আমার দোষ, কারণ যখন হাসপাতালে যাই তখন আমাকে বলা হয় যে কি হয়েছে আপনার হাজবেন্ডের, ও এরকম মাথা থাপড়াই তো মানে পাগলের মতো এরকম করতো। পরে আমাকে সে আমার বলছিল যে খাবার খায়া এই যে এটা খাইতেছি,
তখন আমি এই ছবিটা দেখাইছি যে এটা খাইছে। এখন আমি যদি এই ছবিটা নাও দেখাইতাম, রিপোর্টে কি বার করতে পারলো না হলে আমার দোষ, আমি এটা বলছি কেন? আর তারা বলে যে ওই দিনকা যেদিনকা আমার আনতে গেছিলো মরার আগের দিন, ওই দিনকা আমার মা আমি ডাইখানে বিষ খাওয়াই দিছি। ধরেন আমি যদি কেউ খাওয়াই দেয়, বিষটা কি ইনস্ট্যান্ট মরে যাবে। হ্যাঁ, ওই বিষ সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার কিছু হয়েছে না, পরের দিন মারা গেছে 2 দিন পরে, এটা কি সম্ভব? তো ওনারা কথা হচ্ছে আমি মাইরালছি। এখন পর্যন্ত তারা আমারই দিক বলতেছে যে আমরা মাইরালছি। আপনার বাচ্চার কি অবস্থা? আমার বাচ্চা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমার যে কষ্ট এটা হয়েছে, আমি মারা যাওয়ার 13 দিনের দিন ওই বাড়ি থেকে বেরোয় আসি, কারণ আমি ওই বাড়িতে থাকতে পারতাম না। আমার অনেক খারাপ লাগতো, হতাশ লাগতো যে সে নাই। যখন লাইট নিবাইতাম তখন অন্ধকারে যাই আমি দাঁড়ায় থাকতাম যে যদি একবার এসে বলে যে আমি ফিরে আইছি। আমি অনেক পাগলামি করা শুরু করি, মাথা রাতা ফাটায় নাই, অনেক এরকম শুরু করি। তখন আমার ননদ আমাকে বলে যে বাবি তুমি যাও গা বাড়ি। পরে সে তার বাবা মার রাজি করে, আমি বাড়িতে চলে যাই। বাড়িতে আসার পরে যখন আমরা বাড়িতে চলে আসি, পরে আমি না ওদেরকে ওই দিনকে একটা সালিশের মতো ওই বিচার বলে যে বাচ্চা একটা দিয়ে দেওয়ার লাগবো। এখানে আমি আমার বড় ছেলের ছাড়া একটা দিনও থাকি নাই, 7 বছর হয়েছে যাই হয়েছে। তোর বলে একটা দিয়ে দেওয়ার লাগবো, একটা নিয়ে দেওয়ার লাগবো, আর ওইটা আবার যখন বড় হইব তখন আবার তাদের দিয়ে দেওয়ার লাগবো। তো আমি বলছি যে আমি পালতে পারবো। বলছে কীভাবে? আমি বলছি ফেসবুকে আমার ইনকাম হয়। তখন মাত্র আমি মনিটাইজেশন পাইছি, কিন্তু ফেসবুকে কোনো ইনকাম নাই। কিন্তু আমি বলছি যে আমার ইনকাম আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই। আমি মিথ্যা কথা বললাম, আমি সবার পায়ে ধরছি, যায় পা ধরি আমার বাচ্চাদের দিয়ে দেন, কারণ আমার হাজব্যান্ডে বলে গেছে আমার বাচ্চা দিয়ে আমি দেখা রাখতে। তারপর আমি বাচ্চাটা নিয়ে আসি, কিন্তু তারা এই পর্যন্ত আমাকে মনে হয় 1570 টাকা এরকম দিছে এই 8 মাসের ভিতরে। তারা কোনো খরচ তেমন দেয় নাই। আর আমার যে কষ্ট এটা হয়েছে, আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তখন আমি বলছিলাম বাইকটা বিক্রি করতে, তখন বিক্রি করে নাই। এখন বিক্রি করছে, আমাকে একবার বলেও নাই। আর আমার হাজব্যান্ডের যে এই টাকাটা ছিল এই বাইক বিক্রির, এটা কিন্তু সবার আগে আমার বাচ্চাদের প্রাপ্য ছিল, কিন্তু তারা আমাদের দেয় নাই আর বলেও নাই। তারা বলছে যে দিয়ে রাখছি। এবং রাখলে নমিনি দিব না আমার বাচ্চাদের, এটাও দেয় নাই। তারা নমিনি দিছে না, কিছুই না। তারা বলছে যে দিছে। আমার এটাই কষ্ট যে তারা তো পারতো আমার বাচ্চাদের এরকম সেভ করতে। হ্যাঁ। এনিয়া বোন, তোমার জীবন থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলতো? অনেক কি শিখতে পারে জানি না। আমি জানি নেশাগ্রস্ত মানুষের সাথে সংসার করতে হয় না, জানার পরে তো অবশ্যই না। একবার গায়ে হাত তুললে সেখান থেকে উঠে আসতে হয়, নাইলে এই পরিণতি হয়। শেষ করছি।